বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেক্টর ক্যালকুলাসের ডাইভারজেন্স নিয়ে। তো তোমরা যদি ক্লাসটা একেবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করো তাহলে ডাইভারজেন্স নিয়ে তোমাদের যত ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো একেবারেই থাকবে না। পরীক্ষায় যেভাবেই তোমাদের ডাইভারজেন্স থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা খুব সহজেই সেগুলো অ্যান্সার করতে পারবে। তো চলো আসলে আমরা দেখি যে ডাইভারজেন্স জিনিসটা কি। ডাইভারজেন্স জিনিসটা হলো, ডাইভারজেন্স মানে হলো ছড়ায় পড়া। যে একটা জিনিস যদি চারিদিকে ছড়ায় পড়ে, যেরকম মনে করো যে তুমি একটা ঘরে যদি আলো এক কোণায় আমরা যদি আলো জ্বালাই তাহলে আলোটা কি হয়ে যায়, ঘরের চারিদিকে ছড়ায় পড়ে। এই যে ছড়ায় পড়তেছে সেটাকে বলা হয় হলো ডাইভারজেন্স। তাহলে এই যে ডাইভারজেন্স নিয়ে আমাদের বেশ কিছু কোশ্চিন আসে, যে সেটা হলো যে ডাইভারজেন্স ধরে নাও, মনে করো যে এটা একটা বক্স, সেই বক্সে এইদিকে ধরে নাও একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে এখানে বায়ু তোমার প্রবেশ করতেছে, আর এইখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ছিদ্র আছে এই সাইডে একই পরিমাণ, মানে এখানে যে পরিমাণ ছিদ্র আছে এই সাইডেও একই পরিমাণ ছিদ্র এদিকে আছে। তাহলে এখানে যতটুকু বায়ু প্রবেশ করতেছে তার থেকে বেশি বায়ু কি হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে বাইরে বের হয়ে যখন যাচ্ছে তখন বায়ুগুলো কি হয়ে যাচ্ছে, চারিদিকে ছড়ায় পড়তেছে। এই যে চারিদিকে যে ছড়ায় পড়লো এটাকেই বলা হয় হলো ডাইভারজেন্স। এখন একটা মজার জিনিস দেখো, যে ডাইভারজেন্স যখন আমরা করতে যাচ্ছি তখন দেখো বায়ু যখন প্রবেশ করতেছে তখন কিন্তু একটা নির্দিষ্ট দিক থেকে আমাদের বায়ু প্রবেশ করতেছে, আর যখন বায়ু ছড়ায় যাচ্ছে তখন কিন্তু ছড়ায় যাওয়ার কিন্তু কোনো দিক থাকতেছে না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এই জন্যই যে ডাইভারজেন্স হয় হলো, যেহেতু একটা নির্দিষ্ট দিক লাগতেছে তাহলে ডাইভারজেন্স হতে হবে হলো একটা ভেক্টর ক্ষেত্রে। আর এই যে ডাইভারজেন্স যখন হয়ে যাচ্ছে তখন কি চারিদিকে ছড়ায় পড়তেছে, এর কোনো নির্দিষ্ট দিক থাকতেছে না। তারপর যখন ডাইভারজেন্স হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, একটা স্কেলার ক্ষেত্র হয়ে যাবে, তার মানে ওটা একটা স্কেলারে পরিণত হয়ে যাবে। তাহলে ডাইভারজেন্স হয় কোথায়, ডাইভারজেন্স হয় হলো একটা ভেক্টর ক্ষেত্রে। আর ডাইভারজেন্স যখন হয়ে যায় তখন সেটা একটা স্কেলার ক্ষেত্রে পরিণত হয়। তো এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এখন এটা তো ডাইভারজেন্স কি জিনিস আমরা বুঝে গেলাম। এখন ধরে নাও যদি এরকম ঘটনা ঘটে যে এটা একটা বক্স, এরকম হতে পারে, ধরে নাও এটা একটা বক্স, এখানে একই পরিমাণ ধরে নাও তিনটা ছিদ্র আছে, এই তিনটা ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করতেছে, আর এই সাইডে একটা ছিদ্র আছে একই পরিমাণ, মানে এখানে যে পরিমাণ ছিদ্র আছে এই ছিদ্রটা ঠিক একই পরিমাণ, এই দিক দিয়ে একটা ছিদ্র দিয়ে শুধু বাইরে বায়ু বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে যতটুকু বায়ু ভিতরে প্রবেশ করতেছে তার থেকে কি হচ্ছে, কম পরিমাণ বায়ু বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, বায়ু জমা হবে। তাইলে যেখানে বায়ু জমা হবে সেটাকে বলা হয় হলো কনভারজেন্স, সেটাকে আমরা বলবো হলো কনভারজেন্স। তার মানে যেখানে বায়ু জমা হচ্ছে সেটাকে আমরা বলবো হলো, বাইরে থেকে বায়ু আসতেছে আসে, এটাকে বলা হয় কনভারজেন্ট। তাহলে এটাকে আমরা নাম দিব হলো কনভারজেন্ট। এটার নাম কি, এটার নাম হলো ডাইভারজেন্স। জেন্স, তাহলে যেখানে ছড়ায় পড়ে সেটাকে বলবো হলো ডাইভারজেন্স, আর যেখানে কি হবে, জমা হবে, সেটাকে বলবো কনভারজেন্ট। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটতে পারে, ধরে নাও এটা একটা বক্স, এখানে দুই জায়গায় ছিদ্রের পরিমাণটা একই রকম, তাহলে এখানে যতটুকু বায়ু আসতেছে ঠিক ততটুকু বায়ু কি হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে চলে যাচ্ছে। তাইলে এখানে কোনো কিছু জমাও হবে না,
কোনো কিছু কমেও যাবে না, তার মানে এখানে যা অবস্থা আছে সেটাই হবে। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হলো সলিনয়েডাল। তাহলে এই তিনটা কোশ্চেনই কিন্তু আমাদের এই ডাইভারজেন্স যে আমরা পড়ব সেখান থেকে আসে। তার মানে ডাইভারজেন্স হতে গেলে কি হতে হবে? ডাইভারজেন্স হতে গেলে আমাদের কি হবে? ছড়ায় পড়তে হবে। তার মানে এখানে কি হয়ে যাবে? এই জায়গায় যা ছিল সেটা কমে যাবে, মানে আমাদের আয়তন কি হয়ে যাবে? এখানে আমাদের যেটা আছে সেটা আমাদের ছড়ায় পড়তেছে চারিদিকে, আর এইদিকে কি হয়ে যাচ্ছে? এইদিকে হলো জমা হচ্ছে। আর এখানে কি হচ্ছে? যতটুকু বায়ু আসতেছে ঠিক ততটুকু বায়ু বাইরে বের হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা বলবো সলিনয়েডাল। এখন কখন ডাইভারজেন্স হবে, কখন কনভারজেন্স হবে, কখন সলিনয়েডাল হবে, এটা করতে গেলে আমাদেরকে কি জানতে হবে? ডাইভারজেন্স আসলে হয় কিভাবে। ডাইভারজেন্স হয় হলো একটা ভেক্টর ক্ষেত্র, যেহেতু ভেক্টর ক্ষেত্র বললাম যে নির্দিষ্ট দিকে যেতে হবে, এই জন্য কী লাগবে? আমাদের ভেক্টর ক্ষেত্র লাগবে। তাইলে আমরা গতদিন দেখছি যে গ্রেডিয়েন্ট করতে গিয়ে ডেল অপারেটরের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। তাহলে এই ডেল অপারেটরের সাথে, ডেল অপারেটর যেটা আছে তার সাথে এই যে ভেক্টর ক্ষেত্র যেটা আছে তার ডট প্রোডাক্ট যদি আমরা করি তাহলে সেটা হয়ে যাবে হলো ডাইভারজেন্স। এখন এইটা ডাইভারজেন্স যেটা হলো, যে সেই ডাইভারজেন্সটা আমাদের ছড়ায় পড়বে না জমা হবে না কি হবে? সলিনয়েড হবে, সলিনয়েডাল হবে, সেটা কেমন করে বুঝবো? যদি ডেল ডট পি গ্রেটার দেন 0, মানে এটা যখন আমরা ক্যালকুলেশন করব করে আমাদের রেজাল্টটা যদি পজিটিভ আসে তাহলে এটা কি হয়ে যাবে? এটা হলো ছড়ায় পড়বে। আচ্ছা, যদি এটার রেজাল্ট ডেল ডট পি এটা যদি আমাদের 0 থেকে ছোট হয়, তার মানে যদি নেগেটিভ অ্যান্সার আসে, যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে যদি নেগেটিভ আসে তাহলে আমরা এটাকে বলবো হলো এটা হলো কনভারজেন্স হবে, তার মানে এখানে জমা হবে। আর এটা আমাদের বেশি পরীক্ষায় আসে, যদি ডেল ডট পি এটা যদি সমান সমান 0 হয় তাহলে এটাকে আমরা বলবো হলো সলিনয়েডাল। তাহলে আসো এখানে আমরা এটার আলোকে একটা প্রবলেম রাখছি, সেই প্রবলেমটা দেখি যে কি ঘটনা ঘটতেছে। তো প্রবলেমটা দেখো আমরা সলভ করি। এখানে দেওয়া আছে পি, এটা আমরা প্রথমে বের করতে বলছিলাম এত বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করো। তাহলে আসো আমরা এটা ডাইভারজেন্সটা নির্ণয় করে দেখি কি হচ্ছে। তাহলে আমরা ডাইভারজেন্স অফ পি, ডাইভারজেন্স পি মানে কি? ডেল অপারেটরের সাথে যে পি ভেক্টরটা আছে সেই পি ভেক্টরটাকে আমরা কি করব? ডট গুণন করব। তাহলে আমরা ডট গুণন করলেই আমাদের সেটাকে বলা হবে ডাইভারজেন্স। তাহলে ডেল অপারেটরটা কি আমরা শিখছিলাম? এটা হলো ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে ডট পি মানে আমরা দেখছিলাম 6x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউব আই প্লাস, আমরা যদি এখান থেকে ইয়া দিয়ে দিই, তাহলে এখানে আস্তে আস্তে 2x কিউব জে মাইনাস 3x জেড স্কোয়ার কে। তাহলে এটা আসে হলো আই আই যদি আমরা করি তাহলে আমরা আস্তে আস্তে হলো ডেল এক্স 6x স্কোয়ার ওয়াই জেড কিউব, তারপর এটা যদি করি তাহলে প্লাস ডেল ওয়াই 2x কিউব, তারপর মাইনাস জেড 3x জেড স্কোয়ার। এখানে পাশে লিখে দিতে হবে, যেহেতু আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1 এবং আই ডট জে জে ডট কে কে ডট আই ইকুয়াল টু 0। তো আসলে এটা আমাদের ডিফারেন্সিয়েট আমরা এটা করে ফেলি।
তাহলে এখানে কি, এখানে হলো 6 আর y এটা কি কনস্ট্যান্ট, তাহলে 6y যদি বাইরে বের হয়ে আসে তাহলে ডিফারেন্সিয়েট হবে কি x এর সাথে, এই যে x স্কয়ার, তাহলে x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 2x, তার মানে এখানে আসতেছে হলো 6 আর 2 12 xy, এটা তো কি আসতেছে 0। আচ্ছা একইভাবে দেখো এখানে y আছে, এখানে দুটাই কি, এখানে কিন্তু y নাই, তার মানে এই দুটাই কনস্ট্যান্ট, তাহলে এখানেও কি হয়ে যাবে 0। এখানে দেখো z আছে, z স্কয়ার আছে, তাহলে এখানে কি 3x কনস্ট্যান্ট, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে z স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2 নেমে আসে 6, তার মানে 6xz। তাহলে ডাইভারজেন্স p হলো আমাদের 12xy মাইনাস 6xz। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে ডাইভারজেন্স হলো কোথায়, ডাইভারজেন্স কিন্তু হইলো আমাদের একটা ভেক্টর ক্ষেত্র ছিল, কি এটা ভেক্টর ক্ষেত্র না, ডাইভারজেন্স হলো ভেক্টর ক্ষেত্রে, কিন্তু ডাইভারজেন্স নিজে কি, ডাইভারজেন্স নিজে কিন্তু একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি, কারণ এখানে কোনো আই জে কে নাই, একক ভেক্টর নাই, তাহলে যেহেতু এখানে কোনো একক ভেক্টর নাই তাহলে এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ডাইভারজেন্স হয় কোথায়, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, ডাইভারজেন্স হয় হলো একটা ভেক্টর ক্ষেত্রে, কিন্তু ডাইভারজেন্স নিজে কিন্তু হলো একটা স্কেলার রাশি। এখন আমরা এটা দেখব যে এটা কি পজিটিভ না নেগেটিভ না জিরো আসতেছে, মানটা কি আসতেছে, ডাইভারজেন্স পি এর মানটা কি আসতেছে সেটা আমাদেরকে দেখার জন্য একটা বিন্দু এখানে দিয়ে দিছে। তো এই যে বিন্দুটা, এই বিন্দুতে এখন আমরা ডাইভারজেন্স বের করব। তাহলে এখন 1 মাইনাস 1 বিন্দুতে ডাইভারজেন্স পি ইকুয়াল টু কত আসতেছে 12, এক্স এর ভ্যালু কত 1, তাহলে এখানে 1 দিয়ে দাও, y এর ভ্যালু -1, তাহলে -1। আচ্ছা তারপরে এখানে কত আসতেছে 6 ইন্টু এক্স এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, তাহলে এখানে আসতেছে -12 -6, হ্যাঁ -12 -6, তার মানে আসতেছে হলো -18। এখন এত বিন্দুতে ডাইভারজেন্স চলে আসলো হলো -18, তার মানে এটা কি ঋণাত্মক, এই যে ঋণাত্মক, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি হলো কনভারজেন্ট। ওকে, তাহলে এত বিন্দুতে আমরা এটা কি পাবো, কনভারজেন্ট পাবো, তার মানে এই যে বিন্দুটা আমাদের কি হবে, জমা হবে। আচ্ছা এখন কোশ্চিন হলো উদ্দীপকের পি কি চঙ্গাকৃতির কিনা, চঙ্গাকৃতি আর সলিনয়েডাল একই কথা, সলিনয়েডাল আর চঙ্গাকৃতি একই কথা। তাহলে এটার যদি আমাদের কোশ্চিনটা থাকে তাহলে আমরা কি লিখব, যে এখানে ডাইভারজেন্স পি ইজ নট জিরো, তাহলে ডাইভারজেন্স ইজ নট জিরো, তাহলে সেহেতু উদ্দীপকের পি চঙ্গাকৃতি নয়, উদ্দীপকের পিটা চঙ্গাকৃতির নয় বা সলিনয়েডাল নয়। আচ্ছা এখন এটাও অ্যান্সার হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল, ডাইভারজেন্স নির্ণয় করতে বসে এটা ডাইভারজেন্স আমাদের নির্ণয় হয়ে গেল, এটাও নির্ণয় হয়ে গেল। এখন ভেক্টর ক্ষেত্র পি কে কিভাবে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়, এই যে দেখো ভেক্টর ক্ষেত্র পি কে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হয়, ভেক্টর ক্ষেত্র পি কে আমরা যদি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে হয় তাহলে তার কি করতে হয়, তার ডাইভারজেন্স করে দিতে হয়। তাহলে এই যে দেখো আমরা তার ডাইভারজেন্স করছি, তাহলে এই যে ভেক্টর ক্ষেত্র পি কিসে পরিণত হয়ে গেল, স্কেলার ক্ষেত্রে পরিণত হয়ে গেল। তাহলে এই যে কোশ্চিন তিনটা আমরা দেখলাম, এই তিনটা কোশ্চিনই কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার ঘুরে আসে। তাহলে প্রথম যে টপিকটা দিবে সেখানে যদি আমাদের এই রেজাল্টটা যদি পজিটিভ হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, সেটা বলতাম হলো ডাইভারজেন্স, যেহেতু নেগেটিভ আসছে তাহলে এটাকে কি বলবো, কনভারজেন্স।
আচ্ছা, কনভার্জেন্ট বললাম। আর যদি আমাদের এটা জিরো হতো তাহলে কি বলতাম? তাহলে বলতাম সলিনয়েডাল। তার মানে আমরা এইখানে ডেল পি যদি পজিটিভ আসতো তাহলে এটা হয়ে যেত কি ডাইভারজেন্স। ডাইভারজেন্স। আচ্ছা, ডেল পি যদি জিরো হতো তাহলে কি হতো? সলিনয়েডাল অথবা চোঙ্গাকৃতি। আচ্ছা, যেহেতু ডেল পি কি আসছে মাইনাস, তাহলে এটাকে কি লিখবো? কনভার্জেন্ট। এটা হলো কি গেল? কনভার্জেন্ট। তাহলে ডাইভারজেন্ট, কনভার্জেন্ট, সলিনয়েডাল কিনা এগুলো আমাদেরকে বের করতে বলবে। তারপরে আমাদেরকে বলবে হলো একটা ভেক্টর ক্ষেত্রকে কিভাবে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়। আর একটা জিনিস যেটা বলবে যে তোমাকে হয়তো এখানে বের করতে বলবে যে নর্মাল একটা ভেক্টর ক্ষেত্র দিবে, বলবে যে ডাইভারজেন্ট বের করো। তো এই ছিল আমাদের এই ডাইভারজেন্স নিয়ে যাবতীয় যে কোশ্চেনগুলো তোমাদের আসে, সেই জিনিসগুলো আমরা এখানে সব অ্যানালাইসিস করলাম এবং দেখলাম যে কিভাবে এই জিনিসগুলোর অ্যান্সার খুব সহজে করা যায়। তো আশা করি তোমরা জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। পরীক্ষায় যদি আসে তোমরা এভাবে জিনিসগুলো বুঝে বুঝে অ্যান্সার করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।